ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সীমন্ত মালিক আর তোমরা দেখছো SM ফ্রেন্ডলি ইংলিশ গাইড। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজ আমরা পড়তে চলেছি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজ। এই পড়াটি যাদের আছে তারা তো অবশ্যই দেখবে ভিডিওটি, যাদের নেই তাদেরও এই ভিডিওটি দেখা উচিত, কারণ এই ভিডিওতে অর্থাৎ এই অফ স্টাডিজ এই এসেটির মধ্যে ফ্রান্সিস বেকন স্পষ্টভাবে বুঝিয়েছেন যে আমাদের কোন বই পড়া উচিত, কোনটা পড়া উচিত নয়, কোনটাকে ভালোভাবে পড়া উচিত, বই কিভাবে পড়া উচিত, কতখানি পড়া উচিত, এইসব বিষয় সম্বন্ধে এই প্রবন্ধের মধ্যে স্পষ্টভাবে তিনি তুলে ধরেছেন। তাহলে চলো আলোচনা শুরু করি। অফ স্টাডিজ, অফ নয়, অফ হলো ও ডবল এফ, ও ডবল এফ হলো অফ, আমরা বলছি অফ, অফ স্টাডিজ। এই অফ স্টাডিজ এটি একটি এসে অর্থাৎ প্রবন্ধ। এটা লিখেছেন ফ্রান্সিস বেকন। এই ফ্রান্সিস বেকন ছিলেন একজন ম্যান অফ ডাইভার্স ট্যালেন্ট, বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তি। তিনি একসাথে 10টি প্রবন্ধ লিখতে শুরু করেছিলেন। প্রত্যেকটি প্রবন্ধই শুরু হয়েছে অফ দিয়ে, অফ স্টাডিজ, অফ ডিসকোর্স, অফ লাভ, অফ ডেথ, সব অফ দিয়ে শুরু হয়েছে। এই 10টা প্রবন্ধের মধ্যে প্রথম প্রবন্ধটি হলো আমাদের পাঠ্য অফ স্টাডিজ। এই 10টা প্রবন্ধ তিনি একসঙ্গে সংকলন করেছিলেন। সেই সংকলনটার নাম হচ্ছে, সেই সংকলনের নাম হলো এসেজ। এই প্রবন্ধ সংকলনটি পাবলিশ হয়েছিল 1597-এ। তোমরা দশম শ্রেণীতে ভাব সম্প্রসারণ করেছো, যেমন নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, এই ধরনের ভাব সম্প্রসারণ। অথবা আমরা ইংরেজিতে কিছু কিছু ফ্রেজ ব্যবহার করি, যেমন বলি পেন ইজ মাইটার দ্যান সোড। এগুলো একটা লাইন, কিন্তু এর অর্থটা অনেক, এর ব্যক্তি অনেক। ফ্রান্সিস বেকনও ঠিক সেই ধরনের লেখালেখি করতেন, লিখতেন অল্প কিন্তু এর আভ্যন্তরীণ অর্থ অনেক। তেমনই এই অফ স্টাডিজ এই প্রবন্ধটি ছোট মনে হলো, এর অন্তর্নিহিত যে অর্থ সেটা অনেক। ফ্রান্সিস বেকনের লেখার স্টাইলটি এরকম, তিনি অল্প লিখতেন কিন্তু অনেকটা বুঝিয়ে দিতেন। এই ধরনের টেকনিককে বলা হয় অ্যাফোরিস্টিক স্টাইল। অ্যাফোরিস্টিক স্টাইল কী হলো তাহলে? Aphoristic style is a technique or writing that uses short and memorable line to convey his idea. অর্থাৎ তার চিন্তাধারাকে প্রবাহিত করার জন্য খুব সংক্ষিপ্ত লেখা। তিনি এই অ্যাফোরিস্টিক স্টাইলে লেখালেখি করতেন। চলো এবার আমরা মূল পাঠে আসি। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট। স্টাডিজ সার্ভ, সার্ভ মানে প্রদান করা, দেয়। পড়াশোনা, অধ্যয়ন আমাদেরকে দেয়, কি দেয়? ডিলাইট, আনন্দ। ফর অর্নামেন্ট, অলঙ্কার। অ্যান্ড ফর এবিলিটি, এবং সক্ষমতা। তা পড়াশোনা আমাদেরকে আনন্দ দেয়, বুঝলাম। আমরা বিভিন্ন গল্পের বই পড়ে, উপন্যাস পড়ে আনন্দ লাভ করি, কিন্তু এই অলঙ্কার, সক্ষমতা এগুলো কি? ঠিক তার পরের লাইনে আছে, দেখো। দেয়ার চিফ ইউজ, দেয়ার বলতে এই স্টাডিজ, পড়াশোনার, অধ্যয়নের চিফ, প্রধান, মুখ্য ব্যবহার হলো ফর ডিলাইট, আনন্দের ক্ষেত্রে, ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। এটা হচ্ছে প্রাইভেটনেস মানে একাকিত্বে, এবং রিটায়ারনেস মানে অবসর সময়ে। অর্থাৎ আমরা এই পড়াশোনা থেকে কখন আনন্দ পাই? যখন আমরা একাকিত্বে থাকি, যখন আমরা অবসর দিন যাপন করি। এটা এখনকার দিনে হয়তো তোমাদের সময় কাটানোর জন্য হাতে মোবাইল রয়েছে, মোবাইলে ইউটিউব শর্টস দেখলে, ফেসবুক রিল দেখলে, ইনস্টাগ্রাম দেখলে, বা বিভিন্ন গেম খেললে। কিন্তু ফ্রান্সিস বেকন যে সময় লিখছেন সেই সময় হাতে কোনো মোবাইল ছিল না, একমাত্র বইটি ছিল সঙ্গী। অর্থাৎ আনন্দ পাওয়ার জন্য মানুষ বইটিকে হাতে তুলে নিতেন। তাহলে এই পড়াশোনা আমাদেরকে আনন্দ দেয় কখন? যখন আমরা একাকিত্বে থাকি, যখন আমরা অবসরে থাকি। হয়েছে? ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স। অলঙ্কার শাস্ত্র বলতে গেলে তার ডিসকোর্সের মধ্যে, ডিসকোর্স মানে কনভারসেশন, কথোপকথন, কথাবার্তা। অর্থাৎ অলঙ্কার তার কথাবার্তার মধ্যে বুঝতে পারা যায়। তোমাদের
বাংলা ছিল অলঙ্কার শাস্ত্র, ছন্দ ও অলঙ্কার। ইংলিশেও রয়েছে রেটোরিক অ্যান্ড প্রসোডি, অর্থাৎ বাক্যটাকে সুন্দর করার জন্য। বাক্যটাকে সুন্দর করার জন্য আমরা যেসব জিনিস ব্যবহার করি সেটা হচ্ছে অলঙ্কার। অলঙ্কার ব্যবহার করলে বাক্যটি অনেক সুন্দর হয়ে যায়। যেমন দেখো, আমি একা একা ঘুরে বেড়াই, আই ওয়ান্ডার লোনলি, একটা বাক্য। কিন্তু এটাকেই যখন একটু অলঙ্কার দিয়ে বলবো, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, আমি একাকী মেঘের মতো ঘুরে বেড়াই। এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা কবিতা থেকে নেওয়া। তাহলে এই একটা অলঙ্কার। আবার দেখবে, মনে করো কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, মেলা বা কোনো প্রোগ্রাম হচ্ছে, কেউ মঞ্চ থেকে বক্তব্য রাখছেন যে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা এই উৎসবে বা এই মেলার আয়োজন করেছি। আপনাদের সকলের সহযোগিতায় এই উৎসবটিকে বা এই মেলাটিকে আমরা আরও বড় করে তুলতে চাই। আপনারা সকলে আসুন, উপভোগ করুন এবং অন্যদেরকে উপভোগ করার সুযোগ করে দিন। এটা একটা শিক্ষিত লোকের কথাবার্তা। মনে করে একই বক্তব্য মঞ্চে অন্য কেউ রাখছে, যিনি হয়তো অতটা শিক্ষিত নন, তিনি তো বললেন প্রতি বছরের মতো এবছরও আমরা মেলা আয়োজন করেছি, আপনারা সকলে আসুন, মধুমতি ঠেলাঠালি হুড়োহুড়ি করবেন না, শান্তিপূর্ণভাবে উপভোগ করুন। এই যে এই ধরনের কথাবার্তা থেকে বুঝতে পারা যায় এটা কোনো শিক্ষিত ব্যক্তি বক্তব্য রাখছে না কোনো অল্প শিক্ষিত বা অশিক্ষিত ব্যক্তি বক্তব্য রাখছে। তাহলে অলঙ্কারটা কি বুঝতে পারলে? এই অলঙ্কারটা আমাদেরকে দেয় এই অধ্যয়ন বা পড়াশোনা। অ্যান্ড ফর এবিলিটি এবং সক্ষমতা ক্ষেত্রে ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস। এটা হচ্ছে জাজমেন্ট। জাজমেন্ট কি না, ভালো মন্দ বিচার করা, যা বিচার বুদ্ধি করার ক্ষমতা। অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, এবং কোনো কাজকে ক্রমান্বয়ে সাজানো। অর্থাৎ এই পড়াশোনা আমাদেরকে শেখায় কিভাবে কোনো কাজকে ক্রমান্বয়ে সাজিয়ে সাজিয়ে পর্ব পর্ব করতে হবে এবং কিভাবে সব কিছুকে যুক্তি দিয়ে বিচার করতে হবে। মনে করো আমরা প্রসেসিং শিখেছি, হয়তো আমরা চিলি চিকেন করছি, তা আমরা পরপর একটা স্টেপ মেনটেন করে করবো। কিন্তু যদি আমরা প্রথম স্টেপটাকে পরেই হয় লাস্ট স্টেপ দিয়ে দিই, তারপরে আবার মাঝখানে স্টেপ দিয়ে দিই, তাহলে রান্নাটা ঠিকঠাক হবে না। তাহলে এই যে ক্রমান্বয়ে সাজানো, এটা এই যে ক্ষমতা, এই ক্ষমতাটা দেয় আমাদেরকে পড়াশোনা। ক্লিয়ার? এটুকু বুঝতে পেরেছো? ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট, দক্ষ মানুষেরা কোনো কাজ সম্পাদনা করতে পারে। অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স, এবং সম্ভবত কোনো বিশেষ ঘটনাকে বিচার করতেও পারেন ওয়ান বাই ওয়ান, একে একে। বাট দ্য জেনারেল কাউন্সিলস, কিন্তু সাধারণ উপদেশ, অ্যান্ড প্লট অ্যান্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স, এবং কোনো পরিকল্পনা এবং ঘটনাকে ক্রমান্বয়ে সাজানো, কাম বেস্ট ফ্রম দোজ, সেটা আসে তাদের কাছ থেকে দ্যাট আর লার্নড, যারা শিক্ষিত। তাহলে কি বলতে চাইলেন? যারা এক্সপার্ট, দক্ষ, তারা তো কোনো কাজ সম্পন্ন করতে পারেন, হয়তো কোনো কিছু বিচার করতেও পারেন, কিন্তু সবচেয়ে ভালো বেস্ট যে কাজটা পাবো সেটা শিক্ষিত ব্যক্তির কাছ থেকে। সাপোজ মনে করো তোমার কোনো শরীর খারাপ হয়েছে, মাথার যন্ত্রণা হচ্ছে, তুমি একটা ওষুধের দোকানে গেলে, যে বলে কাকু আমার মাথা রাখো, এদিকে যন্ত্রণা হচ্ছে, একটা ওষুধ দাও। ওষুধ দোকানে দুখানা ওষুধ তোমাকে দিয়ে দিল কেটে, যে এটা সকালে খাবে, এটা রাত্রে খাবে। তুমি তো কমেও গেল, কিন্তু পুরোপুরি সুস্থ হলো না, আবার পরবর্তীকালে হতে পারে। কিন্তু যখন তুমি কোনো ডাক্তারের কাছে যাবে, ডাক্তার প্রথমেই তোমাকে ভালো করে দেখবেন, প্রয়োজন হলে নার্ভ দেখবেন এবং আরও সমস্যা হলে মাথা স্ক্যান করতে দেবেন। এইসব কিছু পরপর দেখার পর তোমাকে প্রেসক্রাইব করে ওষুধ দেবেন, যার ফলে তোমার রোগটা নির্মূল হবে। আর ওষুধ দোকানি হলো এক্সপার্ট ম্যান, আর ডাক্তার হলো লার্ন ম্যান। তাহলে দক্ষ মানুষেরা যে কোনো কাজ করে ফেলতে পারে, কিন্তু সবচেয়ে ভালো যে কাজটা, ভালো ফলটা পাবো আমরা একজন শিক্ষিত ব্যক্তির কাছ থেকে। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লোথ। স্লোথ মানে স্লো, অর্থাৎ পড়াশোনায় বেশি সময় কাটানোটা হচ্ছে একটা অলসতা। তোমরা বলবে তাহলে স্যার ওই জিনিস আমরা পড়িনি, আমরা যদি কম পড়ি না, সেটা নয়। কারণ মনে রাখবে সেই সময়ে পড়াশোনাটাই ছিল একমাত্র বিনোদনের উপায়। অর্থাৎ যখনই সময় পেত গল্পের বই, উপন্যাস ইত্যাদি পড়তো। তা সেই গল্প বই, উপন্যাস এই পড়ার ক্ষেত্রে বেশি সময় কাটানোটা হচ্ছে অলসতা। পাঠ্য বই পড়াটা অলসতা নয়। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেকশন। অলঙ্কারের জন্য তাদেরকে বেশি ব্যবহার করাটা আবার লোক দেখানো, ভান করা বা প্রদর্শন করা। অর্থাৎ সবসময় অলঙ্কার ব্যবহার করে একটা শিক্ষিত ভাষার মতো কথাবার্তা বলাটা, এটা একটা লোক দেখানো।
তোমরা ট্রেনে বাসে যাচ্ছ, দেখবে অনেক মানুষ আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খবর কাজ করছে, লোক দেখানো। আবার দেখবো তো ইংরেজিতে কথাবার্তা বলতে শুরু করলো। ইয়া হয়েছে কি, অ্যাকচুয়ালি উই আর ট্রাভেলিং ফ্রম মুম্বাই টু আহমেদাবাদ, দেন সাডেনলি হোয়াট হ্যাপেন, অ্যাকচুয়ালি এই যে ধরনের কথাবার্তা, লোক দেখানো, এই ধরনের জিনিসগুলো হচ্ছে লোক দেখানো। তাহলে এই পড়াশোনাকে অর্নামেন্টের জন্য, অলঙ্কারের জন্য বেশি ব্যবহার করাটাও, খুব বেশি ব্যবহার করাটাও একটা প্রদর্শন বা লোক দেখানো বা ভনিতা করা। টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস ইজ দ্য হিউমার অফ স্কলার। অর্থাৎ কোনো কিছুকে একদম আইন অনুযায়ী, রুলস অনুযায়ী, নিয়ম অনুযায়ী বিচার করাটা, নিয়ম ধরে ধরে বিচার করাটা, পুরোপুরি বিচার করাটা, এটা একটা পাণ্ডিত্যের হাস্য কৌতুক। অর্থাৎ না এরপর এটাই হওয়া প্রয়োজন ছিল, তুমি এটা করেছো, হবে না, কাটা। তুমি লেটারটা লিখেছো, লেটারটা এই বাক্যটার পর এই বাক্যটা হওয়া উচিত, তুমি করোনি, তুমি এইটা লাস্টে লিখে ফেলেছো, ভুল। এগুলো হলো পণ্ডিতের একটা হাস্য কৌতুক সৃষ্টি করা। তোমরা ক্লাস 9-এ অল অ্যাবাউট এ ডগ একটা গল্প পড়েছিলে, মনে হচ্ছে একটা মহিলা একটা কুকুরকে নিয়ে বাসে উঠেছিল, কন্ডাক্টর তাকে নামিয়ে দিয়েছিল এবং বাসের সাথে যাওয়া করেছিল। কি নিয়ম আছে, যাত্রীবাহী গাড়িতে কোনো রকম পশু বহন করা যাবে না, কন্ডাক্টর কি সেই রুলস অনুযায়ী ফলো করেছেন। এগুলো একটা হাস্য কৌতুক, বুঝতে পারলে ব্যাপারটা? দে পারফেক্ট নেচার, তারা পারফেক্ট করে, নিখুঁত করে, কাকে না, নেচারকে, প্রকৃতিকে, অর্থাৎ আমাদের সহজাত বোধ বুদ্ধিকে তারা নিখুঁত করে। তারা বলতে পড়াশোনা আমাদের স্বভাবকে আরো নিখুঁত করে তোলে। অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, এবং এগুলি আরো নিখুঁত হয় কিসের দ্বারা? বাই এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার দ্বারা। অভিজ্ঞতার দ্বারা সেটা আরো নিখুঁত হয়। পড়াশোনা আমাদের কোনো একটা কাজ করতে আমাদেরকে দক্ষ করলো, কিন্তু সেটা যখন আমরা আরো এক্সপিরিয়েন্স করবো, বারবার করবো, সে কাজটা তখন আরো নিখুঁত হবে। মনে করো তুমি একজন চাষি, তুমি জানো যে এই রোগ হলে গাছের পাতাটা যখন এরকম হয়ে যায়, তার মানে এই রোগ হয়েছে, তা আমাকে এই ওষুধ দিতে হবে। তুমি পড়েছো, কিন্তু যখন তুমি ফিল্ডে কাজ করবে, মাঠে ঘাটে কাজ করবে, তখন তোমার যে আরো অভিজ্ঞতা হবে, এইটা এই সময় হয়েছে, এই টাইমে দিতে হবে, তুমি তখন আরো পারফেক্ট তৈরি হবে, তোমার মধ্যে তখন আরো পারফেকশন আসবে। সেই জন্য তো বলে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে অনুশীলন মানুষকে আরো নিখুঁত করে তোলে। তা আমরা যখন শিখছি সেটা আমাদেরকে তো নিখুঁত করছে, কিন্তু যখন আমরা সেটাকে আরো অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই জিনিসটা আরো নিখুঁত হচ্ছে। বুঝতে পেরেছো? ফর ন্যাচারাল এবিলিটিজ আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, কারণ সহজাত সক্ষমতা হলো সহজাত উদ্ভিদের মতো। আমাদের যে সহজাত সক্ষমতা রয়েছে সেটাকে একটা সহজাত উদ্ভিদ বা স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে তুলনা করা হচ্ছে। কারণটা হলো দ্যাট নিড প্রুনিং বাই স্টাডি, যেগুলোকে পড়াশোনার মাধ্যমে প্রুনিং করার প্রয়োজন। প্রুনিং মানে কি? ছেঁটে ফেলা। অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদগুলোকে যদি আমরা ছাঁটি ঠিকঠাক করে, যেগুলো প্রয়োজন নয়, অপ্রয়োজনীয় অংশগুলোকে যদি ছেঁটে দিই, তাহলে গাছ তখন আরও বেড়ে ওঠে। এবং আমরা পার্কেও দেখবো বিভিন্ন গাছকে লাইন দিয়ে লাগানো হয়েছে এবং সেগুলোকে কেটে 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 বিভিন্ন আকার দেওয়া হয়েছে, পার্কে সৌন্দর্য বাড়ানো হয়েছে। যদি এই গাছগুলো স্বাভাবিকভাবে থাকতো তাহলে হয়তো অতটা সৌন্দর্য আসতো না, কিন্তু সেগুলোকে ছাঁটাই করার মাধ্যমে যে একটা সৌন্দর্য ফিরে এলো, সেই জিনিসটা লেখক এখানে বলতে চাইছেন যে পড়াশোনার মাধ্যমেও আমাদের এই সহায়ত সক্ষমতাকে ছাঁটাই করে সুন্দর করে তুলতে হবে। আমাদের পড়াশোনার প্রয়োজন আছে, পড়াশোনার মাধ্যমে আমাদের এই সক্ষমতাকে আমরা আরও নিখুঁত করে গড়ে তুলতে পারি। And studies themselves do give forth direction too much at large, except they be bound in by experience. বলছে এই পড়াশোনা আমাদেরকে বিভিন্ন অনেক ক্ষেত্রে, বিশাল ক্ষেত্রে একটা ব্যবস্থাপনা করে দেয়। আমরা এই পড়াশোনা শিখে আমরা একটা বিশাল কাজে পরিব্যাপ্তি করতে পারবো, কিন্তু যদি না সেগুলোকে আমরা এক্সপিরিয়েন্স দ্বারা বাউন্ড করতে পারি। অর্থাৎ শুধুমাত্র লেখাপড়া শিখে আমি কাজে নেমে পড়লাম হবে না, সেগুলোকে হাতে কলমে শিখতে হবে, এক্সপিরিয়েন্স করতে হবে। দেখবে বিভিন্ন কোম্পানিতে ওই জন্যই লোক নেওয়ার সময় যারা এক্সপিরিয়েন্স ম্যান তাদেরকে আগে নেওয়া হয় এবং জিজ্ঞেস করা হয় যে তোমার কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। কারণ এক্সপিরিয়েন্স থাকলে তাকে আর জিনিসটা শেখাতে হয় না। এক্সপিরিয়েন্স না থাকলে যদি তুমি পড়াশোনা করেছো কিন্তু হাতে কলমে যে তখন না শিখছো, সেই জিনিসটা তোমার ঠিকঠাক হয় না। তুমি ডাক্তারি বই সব মুখস্থ করে ফেললে,
কী করে অপারেশন করতে হয় সব পড়ে ফেললে, কিন্তু তোমাকে যদি অপারেশন টেবিলে দেওয়া হয় তুমি কি অপারেশন করতে পারবে? পারবে না, অপারেশন করতে পারবে না, কারণ তোমার এক্সপিরিয়েন্স নেই। সেই জন্য ডাক্তারি যারা পড়াশোনা করে তাদেরকে প্র্যাকটিক্যাল করতে হয়, তাদেরকে এক্সপিরিয়েন্স করতে হয়, ডাক্তারের আন্ডারে হাতে কলমে কাজ শিখতে হয়। সেই জন্য বলছে যে পড়াশোনা আমরা সবই করতে পারবো, তারা আমাদেরকে অনেকখানি জায়গা দেখাবে, বোঝাবে, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন। এক্সপিরিয়েন্স না হলে সেগুলোকে আমরা বাঁধতে পারবো না, সীমাবদ্ধ করতে পারবো না। বুঝতে পেরেছো? ক্র্যাফটি মেন কন্ডেম স্টাডিজ। যারা ক্র্যাফটি, চতুর, চালাক, তারা কি স্টাডিজকে ডিসলাইক করে, কন্ডেম করে, অপছন্দ করে। সিম্পল মেন অ্যাডমায়ার্স দেম। যারা সরল ব্যক্তি, সাধারণ মানুষ, তারা লেখাপড়াকে খুব অ্যাডমায়ার করে, শ্রদ্ধা করে, প্রশংসা করে। বাবা লেখাপড়া জানা ব্যক্তি, শিক্ষিত, সম্মান করে। আর কি অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম। আর যারা জ্ঞানী তারা সেগুলোকে ব্যবহার করে, লেখাপড়াকে ব্যবহার করে আরো এগিয়ে চলে। মানে কি, যদি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, শিক্ষাকে তারা বাহন করে, কিন্তু আমরা কি করি? রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আমরা শিক্ষাকে বহন করেই চললাম, বাহন করিতে পারলাম না। ওয়াইজ ম্যানরা কিন্তু শিক্ষাকে বাহন করে, তাকে ইউজ করে বিভিন্ন কাজে এগিয়ে যায়। ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ, দে বলতে স্টাডি। লেখাপড়া কখনো শেখানো যে আমাকে কিভাবে ব্যবহার করতে হবে, এখন আমাকে এইভাবে ব্যবহার করো, আমাকে এইভাবে ব্যবহার করো, লেখাপড়া এই জিনিসটা আমাদেরকে শেখায় না। বাট দ্যাট ইজ এ উইজডম উইদাউট দেম অ্যান্ড অ্যাবভ দেম, এবং তারা ছাড়াও ওন বাই অবজারভেশন। অর্থাৎ কি বলতে চাইলো, লেখাপড়া আমাদেরকে শেখায় না যে তাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে, এটা আমাদের নিজস্ব ব্যাপার, আমরা সেটাকে কিভাবে ব্যবহার করব, কিভাবে কাজে লাগাবো, এবং বিভিন্ন জিনিস পর্যবেক্ষণের মাধ্যমে আমরা সেগুলোকে শিখবো কিভাবে ব্যবহার করতে হয়। কারণ দেখে দেখে অনেক কিছু শেখা যায়, তারপর সেগুলোকে প্র্যাকটিস করে করে তোমাকে রপ্ত করতে হয়। অবজারভেশন আগে দরকার, নিখুঁতভাবে যে কীভাবে কাজটা হচ্ছে আমি আগে অবজারভেশন করি, ফার্স্ট অবজারভেশন। আবার দেখো পরের লাইনে কি বলছেন, রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট। পড়ো কিসের জন্য? কন্ট্রাডিক্ট করার জন্য নয়, অর্থাৎ বিরোধিতা করার জন্য নয়। অ্যান্ড কনফিউট, কনফিউট মানে ভুল ধরা। তুমি পড়াশোনা করছো, লোকে বিরোধিতা করবে, লোকে ভুল ধরবে, এটা নয় যে আমি লেখাপড়া জানি মানে আমি অমুকে বিরোধিতা করব, শুধু শুধু বিরোধিতা করব, ও শুধু ভুল তুলে ধরবো, আর চোখে আঙুল দিয়ে ভুল লাগাবো, আর চোখে আঙুলদাতা হওয়ার জন্য নয়। তা লেখাপড়া শেখো চোখে আঙুলদাতা হওয়ার জন্য নয়। নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্র্যান্টেড, যে কোনো জিনিসকে সহজভাবে মেনে নেওয়ার জন্য নয়। তা পড়াশোনা করছি মানে, প্রথম কথা কি বললাম, যে পড়াশোনা করছি মানে যে যুক্তি খণ্ডন দিয়ে সব কিছু বিচার করতে হবে তাও নয়, আর পড়াশোনা করছি মানে সব কিছুকে সরলভাবে মেনে নেবো তাও নয়, সব কিছুকে বিশ্বাস করবো তাও নয়। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, সবার মধ্যে কথাবার্তা বলতে যাবো, আলোচনা করবো, তার জন্য নয়। সব কিছু দিয়ে আমাকে নাক গলাতে হবে, আমি লেখাপড়া জানি মানে ওই বিষয়ে নাক গলাতে হবে, সেই জন্য নয়। বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, শুধুমাত্র ওয়ে এবং কনসিডার করার জন্য। মানে কি, ওয়ে মানে মূল্য নির্ধারণ, আর কনসিডার মানে বিচার বিবেচনা। তাহলে সব কিছু মূল্য নির্ধারণ, বিচার বিবেচনার জন্য আমরা পড়বো, যে কোনটা করা ঠিক, কোনটা ঠিক নয়, এই বিষয়ের জন্য পড়বো আমরা। তাহলে কি বলতে চাইলো, এই পড়াশোনাটা শুধুমাত্র যে সব কিছুকে যুক্তি খণ্ডন দিয়ে বিচার করব, যুক্তি খণ্ডন দিয়ে তর্ক করব, তার ভুল সেটা প্রমাণ করব, সেই জন্য নয়। আবার যাচাই না করে কোনো কিছুকে সরলভাবে বিশ্বাস করে নেবো, সেই জন্য নয়। আর কথোপকথন বা আলোচনার বিষয়বস্তু সংগ্রহ করার জন্য নয়, যে সব কিছু দিয়ে আমাকে আলোচনা করতে হবে, সেই জন্য নয়। এর প্রধান উদ্দেশ্য হলো প্রতিটি ক্ষেত্রকে সযত্নে দেখে খুঁটিয়ে বিচার বিশ্লেষণ করে তাকে গ্রহণ করা। পড়াশোনা এইটাই উদ্দেশ্য। এবার দেখো, এবার কোন বই পড়া উচিত, কোন বই কতখানি পড়া উচিত, সেটাই পরের লাইনে দেওয়া রয়েছে। আমরা সব বই পড়বো না, অনেক তো বই রয়েছে, আমরা কি সব বই পড়ি? না, পড়ি না। দেখো তার পরের লাইনে দেওয়া আছে, সাম বুকস আর টু বি টেস্টেড। কিছু বইকে শুধু স্বাদ দিতে হবে, মানে অতটা গভীরভাবে পড়ার প্রয়োজন নাই, ওই মোটামুটি পড়ে রাখলেই হবে, বাধ্যবাধকতা কিছু নেই, একটু পড়ে নিলাম। আদার্স টু বি সোয়ালোড, অন্যান্যগুলোকে গলা ধরণ করতে হবে, গিলে নিতে হবে। কিছু কিছু বই আছে যেগুলো পুরো গিলে খেতে হবে, অর্থাৎ তোমাদের যে পাঠ্য বইগুলো সেগুলোকে খুঁটিয়ে পড়তে হবে, গিলে খেতে হবে। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড,
আবার কিছু কিছু রয়েছে যেগুলো চিবিয়ে হজম করতে হবে। যেমন আমি ফিজিক্স বা ম্যাথামেটিক্স বা আমি গ্রামার যদি বলি, সেগুলো ভালো করে চিবিয়ে তো ভালো করে বুঝে নিয়ে তারপর হজম করতে হবে। তা কিছু বই ওই নামমাত্র পড়লেই হবে। তারপরে বাংলা ইংরেজি নয়, বাংলা ইংরেজিকেও পড়তে হবে। আমি বলতে চাইছি এবং গল্পের বই, কোনো উপন্যাস, মনে করো এপিজে আব্দুল কালামের যে অটোবায়োগ্রাফিটা রয়েছে, যে ওটাকে যে পড়তেই হবে তার মানে নেই, ওই জন্য আমরা পড়তে পারি স্বাদ নেওয়ার জন্য। তা কিছু বই শুধুমাত্র স্বাদ নেওয়ার জন্য, কিছু বইকে পুরো গিলে খেতে হবে। গিলে খেতে হবে যেমন কোনো সূত্র, ফিজিক্সে বলো বীজগণিতে বলো, সেই সূত্রগুলোকে সেগুলো গিলে খেতে হবে। আর কিছু জিনিসকে, কিছু বইকে পুরো চিবিয়ে হজম করতে হবে। অর্থাৎ বিভিন্ন যে আমি গ্রামারটাই বলছি, তা গ্রামারটাকে চিবুতে হবে, অর্থাৎ ভালো করে বুঝতে হবে, তারপর তাকে হজম করে নিতে হবে। লেখক আবার পরের লাইনে ভেঙে বলেও দিচ্ছেন, তার মানে কি বলতে চাইছেন? দ্যাট ইজ সাম বুকস আর টু বি রিড অনলি ইন পার্টস। এর মানে হলো কিছু বই আমরা তার অংশ অংশ পড়বো, টুকরো টুকরো পড়বো, বেশি পড়ার প্রয়োজন নাই, পুরোটা পড়ার প্রয়োজন নাই। আদার্স টু বি রিড বাট নট কিউরিয়াসলি। অন্য বইগুলো পড়তে হবে কিন্তু অতটা কৌতূহলভাবে নয়। হ্যাঁ, ইচ্ছা করলে পড়ে নিই একবার। ওই যে যেমন বললাম যে কারো একটা উপন্যাস হয়তো লেখক ভালো লেখক উপন্যাস লিখেছে, একবার পড়ে নিই, সবাই পড়ছে, সবাই বলছে খুব ভালো, একবার পড়ে নিই। অত কিউরিয়াসলি পড়ার প্রয়োজন নেই যে পড়তেই হবে, এত সিরিয়াসলি পড়তে হবে, মন দিয়ে সব কিছু খুঁটিয়ে বুঝে রাখতে হবে, কি ক্যারেক্টার ছিল, কে কি হয়েছে না হয়েছে, অত খুঁটিয়ে পড়ার প্রয়োজন নেই, সিরিয়াসলি পড়ার প্রয়োজন নেই। অ্যান্ড সাম ফিউ টু বি রিড হোললি। এবং কিছু কিছু বই আছে তাকে পুরোপুরি পড়তে হবে। যেমন তোমার ফিজিক্স মনে করো, প্রথম চ্যাপ্টার পড়ে নিলাম, মাঝখানে বাকি দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, আবার শেষ সেকশনে পড়ে নিলাম, তাহলে তোমার কিচ্ছু হবে না। তোমাকে ভালো করে পুরোপুরিটা পড়তে হবে। অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন। এবং সেগুলোকে কীভাবে পড়তে হবে? উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, পরিশ্রম দিয়ে এবং মনোযোগ দিয়ে। সেই বইগুলোকে পরিশ্রম এবং মনোযোগ দিয়ে পড়তে হবে, তাহলে বুঝতে পারা গেছে। বাট দ্যাট উড বি অনলি ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্ট। বলছে এটা শুধুমাত্র কম গুরুত্বপূর্ণ যুক্তি হবে। অ্যান্ড দ্য মিনার সর্টস অফ বুকস এলস ডিস্টিল্ড বুকস আর লাইক কমন ডিস্টিল্ড ওয়াটার ফ্ল্যাশি থিংস। বলছে এগুলো সেই সব বইয়ের ক্ষেত্রে প্রযোজ্য যেসব বইগুলো কম গুরুত্বপূর্ণ, লেস ইম্পর্টেন্ট। কম গুরুত্বপূর্ণ বইগুলোর ক্ষেত্রে এই সিস্টেম মানতে হবে, অর্থাৎ ওই মোটামুটি পড়ে নিলেও হবে এরকম ব্যাপার। কারণ কি, এগুলো হচ্ছে এই বইগুলো বলা হচ্ছে ডিস্টিল্ড বুক, পরিশ্রুত বই। পরিশ্রুত বই কি আবার জিনিস? মানে বইয়ের নির্যাস। সে আবার কি? মনে করো তোমাদের যে র্যাপিড রিডার রয়েছে, আমি সাপোজ মনে করছি দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। তোমরা বললে স্যার আমরা এটা পুরোটা পড়তে চাইছি না, একটু আপনি যদি অনুবাদ করে বা একটু যদি নির্যাসটা বলেন, মানে গল্পের বিষয়বস্তুটা বলেন, তখন আমি তোমাদেরকে হয়তো গল্পের বিষয়বস্তুটা তোমাদেরকে বললাম বা তোমাদেরকে ছোট করে প্রোভাইড করলাম, দিলাম। আমি পুরো গল্পটা পড়লাম, তার নির্যাস তৈরি করলাম, আমি করে তোমাদেরকে দিলাম। এই ধরনের বই ডিস্টিল্ড বুক বলতে এই নির্যাস করা বই, অর্থাৎ সার সংক্ষিপ্ত বই। সেগুলো কেমন? লাইক কমন ডিস্টিল্ড ওয়াটার। এগুলো সাধারণ ডিস্টিল্ড ওয়াটারের মতো, পরিশ্রুত জলের মতো। পরিশ্রুত জল কেমন? ফ্ল্যাশি থিং, স্বাদহীন জিনিস, কোনো স্বাদ নেই, টেস্ট নেই। একটা টিউবওয়েল থেকে সঙ্গে সঙ্গে জল পান করলে যে স্বাদ পাওয়া যায়, ডিস্টিল্ড ওয়াটারে অর্থাৎ বোতলের যে পরিশ্রুত জলগুলো, সেগুলো যেন মনে হয় স্বাদ নেই, বিস্বাদ। এই বইগুলো ঠিক সেই ধরনের। সেই ধরনের বইয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো মানতে হবে যে আমরা পুরোপুরি পড়বো কি পড়বো না। রিডিং মেক এ ফুল ম্যান। পড়াশোনা একটা পূর্ণ মানুষ তৈরি করে, অর্থাৎ আমরা যত পড়বো তত শিখবো, আমরা পূর্ণতা পাবো। তার পড়াশোনাটা বা অধ্যয়নটা একটা পূর্ণ মানুষে পরিণত করে। কনফারেন্স এ রেডি ম্যান। বিভিন্ন আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, যুক্তি তর্ক, আলাপ আলোচনা, এগুলো মানুষকে একটা রেডি ম্যান তৈরি করে, সদা প্রস্তুত ব্যক্তি তৈরি করে। যখন প্রয়োজন তখনই তিনি এই বিষয়ে উত্তর দিতে পারবেন, রেডি ম্যান তৈরি করেন। অ্যান্ড রাইটিং অ্যান্ড এক্সাক্ট ম্যান। এবং লেখালেখিটা এক্সাক্ট অর্থাৎ যথাযথ মানুষে পরিণত করে। যত লিখবো তত আমরা সেই জিনিসটা আরো বেশি রপ্ত করবো। তাই এক্সাক্ট মানুষ হতে হলে পড়াশোনা করার সাথে সাথে লেখাটাকেও অভ্যাস করতে হবে। অ্যান্ড দেয়ারফর, এবং সেই জন্য ইফ এ ম্যান রাইট লিটিল, যদি কোনো মানুষ অল্প লেখে, লেখালেখি কম করে, হি হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি, তাহলে তার অনেক স্মৃতিশক্তির প্রয়োজন হয়।
কারণ তাকে অনেক কিছু মনে রাখতে হবে। তা কম লিখলে তাকে বেশি মনে রাখতে হবে। তা যদি কেউ কম লেখে তাহলে তাকে অনেক স্মৃতিশক্তি সম্পন্ন হতে হবে, তাকে অনেক কিছু মেমোরিতে ধরে রাখতে হবে। ইফ হি কনভার লিটিল, যদি সে অল্প কথাবার্তা বলে অর্থাৎ আলাপ আলোচনা কম করে, তাহলে তাকে কি করতে হবে? হি হ্যাড নিড হ্যাভ এ প্রেজেন্ট উইথ। যদি সে আলাপ আলোচনা কম করে তাহলে তাকে প্রত্যুৎপন্নমতি অর্থাৎ উপস্থিত বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হতে হবে। অর্থাৎ উপস্থিত বুদ্ধি খাটিয়ে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই জিনিসটা তাকে জানতে হবে। অ্যান্ড ইফ হি রিড লিটিল, এবং যদি সে অল্প পড়াশোনা করে, হি হ্যাড নিড হ্যাভ মাচ কানিং, তাকে আরো অনেক চতুর হতে হবে। যে কম পড়াশোনা করে তাকে আরো চতুর হতে হবে, আরো চালাক হতে হবে। টু সিম টু নো দ্যাট হি ডথ নট, ডট হচ্ছে ডাজ নট, তাকে এমন ভান করতে হবে সে জানে না, এরকম ভান করা যাবে না। ফ্রান্সিস বেকন বলছেন যে কোন কোন বইগুলো আমাদের কি ধরনের শিক্ষা দিয়ে থাকে। যেমন হিস্টোরিজ মেক মেন ওয়াইজ, ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে। ইতিহাস থেকে আমরা শিক্ষা লাভ করি যে এই জিনিসটা করার জন্য এই ঘটনা ঘটেছিল, তাহলে এই জিনিসটা আমরা করবো না, কারণ ইতিহাসের পুনরাবৃত্তি হয়। ইতিহাস থেকেই মানুষ শিক্ষা নেয়, অতীত থেকে মানুষ শিক্ষা নেয়। এপিজে আব্দুল কালামের ভাষায়, ইউর বেস্ট টিচার ইজ ইউর লাস্ট মিস্টেক, তোমার শেষ ভুলটাই হলো তোমার সবচেয়ে ভালো শিক্ষক। অর্থাৎ তুমি যে শেষ ভুল করেছো, তোমার যে অতীত, সেখান থেকে শিক্ষা নাও, সেটা তোমাকে শিক্ষিত করবে। সেখান থেকে শিক্ষা নিয়ে সেই ভুলটা যাতে আর না হয় সেই দিকে তুমি এগিয়ে চলো। তাই ইতিহাস আমাদেরকে জ্ঞানী করে তোলে। পোয়েটস উইটি, এখানে পোয়েটস বলতে কাব্যগুলোকে বলতে চাইছে, কবি নয়। কাব্যগুলো আমাদেরকে উইটি করে তোলে, রসিক করে তোলে। অর্থাৎ আমরা বিভিন্ন কাব্য বা কবিতা পড়ে আমাদের মধ্যে বিভিন্ন উদ্ভাবনী শক্তি, লেখালেখি ক্ষমতা বা রসিক হওয়ার ক্ষমতা তৈরি হয়। দ্য ম্যাথামেটিক্স স্টেবল, ম্যাথামেটিক্স কি করে? আমাদেরকে স্টেবল, তীক্ষ্ণ করে তোলে। অঙ্ক গণিত আমাদেরকে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন করে তোলে। ন্যাচারাল ফিলোসফি ডিপ, অর্থাৎ সহজত দর্শন শাস্ত্র আমাদেরকে আরো গভীরভাবে ভাবতে শেখায়, সবকিছুকে গভীরভাবে চিন্তা করতে শেখায়। মোরাল গ্রেভ, মোরাল নীতি শিক্ষা আমাদের মধ্যে যা গুরুগম্ভীর ভাব, গাম্ভীর্য তৈরি করে। লজিক অ্যান্ড রেটরিক, যুক্তি এবং অলঙ্কার শাস্ত্র এবল টু কন্টেন্ট, আমাদেরকে তর্ক বিতর্ক করতে শেখায়। অ্যাবুয়েন্ট স্টুডিয়া ইন মোরেস, এটা একটা ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন ফ্রেজ। এটা নেওয়া হয়েছে রোমান কবি ওভিডের লেখা হেরোইডেস নামক গ্রন্থ থেকে। এর মানে হলো, দেখো ব্যাকেটে দেওয়া আছে, স্টাডিজ পাস ইনটু অ্যান ইনফ্লুয়েন্স ম্যানার। এই লেখাপড়া, পড়াশোনাটা আমাদের মধ্যে আমাদের যে আচার আচরণকে ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে। তা পড়াশোনা আমাদেরকে রুচি সম্পন্ন আচার আচরণ করতে শেখায়। না, দেয়ার ইজ নো স্টোন অর ইম্পেডিমেন্ট ইন দ্য উইট বাট মে বি রাফট আউট বাই ফিট স্টাডিজ। স্টোন মানে বাধা, এখানে এমনিতে স্টোন মানে পাথর, এখানে বাধা। দেয়ার ইজ নো স্টোন অর ইম্পেডিমেন্ট, বলছে কোনো বাধা বা প্রতিবন্ধকতা নেই ইন দ্য উইট, বুদ্ধির মধ্যে, বাট মে বি রট আউট বাই ফিট স্টাডিজ, যেগুলোকে উপযুক্ত পড়াশোনার মাধ্যমে, এই অট আউট মানে কিওর্ড, বলছে এমন কোনো বাধা বা প্রতিবন্ধকতা নেই যেগুলোকে পড়াশোনার মাধ্যমে দূর করা যায় না বা সুস্থ করা যায় না। তোমার মন খারাপ, তুমি একটা বই পড়তে শুরু করলে, গল্পের বই, এবং বিভিন্ন সিচুয়েশনের জন্য বিভিন্ন বই বা গান রয়েছে। তোমার মনটা এই সময় হয়তো কোনো কারণে দুঃখী রয়েছে, তুমি সেই সময় তার স্যাড সং শুনলে। হয়তো তোমার মন প্রচন্ড খুশি, তুমি আনন্দের গান শুনলে। তো সেরকমই বইও সেরকম রয়েছে। এমন কোনো বাধা প্রতিবন্ধকতা নেই যেগুলোকে পড়াশোনার মাধ্যমে সুস্থ করা যায় না। লাইক অ্যাজ ডিজিজ অফ দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ, যেমন শরীরের বিভিন্ন রোগগুলোকে, যেমন শরীরের বিভিন্ন রোগকে আমরা এক্সারসাইজ অর্থাৎ ব্যায়ামের মাধ্যমে সুস্থ করে ফেলতে পারি। বিভিন্ন যোগ ব্যায়াম আছে, যোগাসন আছে, সেই যোগাসন করে আমরা শরীরের বিভিন্ন রোগ যেমন সুস্থ করতে পারি, সেরকমই। বোলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেন্স, এই বোলিং খেলাটা মূত্রাশয় এবং কিডনির জন্য উপকারী, মানে এই খেলাগুলো খেললে কিডনি স্ট্রং থাকে। শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, শুটিং যে তীরছোড়া, তীরন্দাজ, এই তীরন্দাজি খেলাটা লাংস এবং ব্রেস্টের জন্য ভালো, ফুসফুস এবং বুকের জন্য ভালো, উপকারী। জেন্টেল ওয়াকিং ফর স্টমাক, মৃদু হাঁটাটা স্টমাক অর্থাৎ পাকস্থলীর পক্ষে খুব উপকারী। রাইডিং ফর দ্য হেড, রাইডিং ঘোড়ায় চড়াটা
মস্তিষ্কের জন্য উপকারী অ্যান্ড দ্য লাইক। এবং এরকম অনেক ব্যায়াম আছে বা এক্সারসাইজ রয়েছে যেগুলো আমাদের শরীরে বিভিন্ন রোগ দূর করতে সাহায্য করে। সো ইফ এ ম্যানস উইট বি ওয়ান্ডারিং, সুতরাং যদি কোনো মানুষের মন চঞ্চল হয়, লেট হিম স্টাডি দ্য ম্যাথামেটিক্স, তাহলে তাকে অঙ্ক করা। যদি কারোর মন খুব চঞ্চল হয় তাকে অঙ্ক করাতে হবে, তাকে গণিত করাতে হবে। কারণ গণিত করতে করতে চঞ্চল মস্তিষ্ক হলেই সে অঙ্ক ভুল করবে, শিখতে পারবে না, তাকে আবার করতে হবে, একই জিনিস বারবার করতে হবে, তখন সে বাধ্য হয়ে মনোনিবেশ করবে। তাহলে যদি কারোর মন চঞ্চল হয় তখন তাকে অঙ্ক করাও। কেন কি দেখো এখানে দিয়ে দিয়েছে, যেটা বললাম আমি, ফর ইন ডেমনস্ট্রেশন ইফ হিজ উইল বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটিল হি মাস্ট বিগিন এগেন। কারণ যদি এই অঙ্ক কষার সময় তার মন একটু চঞ্চল হয় তাহলে তার ভুল হবে, তাকে আবার শুরু করতে হবে। সুতরাং যার মন চঞ্চল তাকে অঙ্ক প্র্যাকটিস করাও। ইফ হিজ উইল বি নট অ্যাপ্ট টু ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্স, যদি তার মন ভালো মন্দ যোগ্য অযোগ্য বিচার করতে না পারে, লেট হিম স্টাডি দ্য স্কুলমেন, তাহলে তাকে মধ্যযুগের যে পণ্ডিত ব্যক্তিদের স্বাস্থ্য চুলচেরা বিশ্লেষণ যে পাঠ বই সেগুলো পড়াতে হবে। তাহলে সেগুলো পড়লেই কিভাবে চুলচেরা বিশ্লেষণ করতে হয় আপনি শিখতে পারবেন। ফর দে আর ক্রিমিনি সেক্টর, কারণ তারা হলো ক্রিমিনি সেক্টর। ক্রিমিনি মানে কি? ক্রিমিনি মানে তিল, আর সেক্টর মানে কি ভাগ করা, অর্থাৎ তিল মতো ভাগ করা, তিল ভাগ, অর্থাৎ চুলচেরা বিশ্লেষণ। কারণ তারা হচ্ছে চুলচেরা বিশ্লেষণ করেছেন। তার ব্যাকেটে লেখা আছে স্প্লিটার্স অফ হেয়ার, তার চুলচেরা বিশ্লেষণ। সেগুলো হচ্ছে চুলচেরা বিশ্লেষণ করা বই, সবকিছু যুক্তি তর্ক চুলচেরা বিশ্লেষণ করে লেখা বই। তা সেই বই পড়ো, তাহলে সে যে কোনো বিষয়বস্তুর মধ্যে আলাদা করতে পারবে, ভালো মন্দ বুঝতে পারবে। ইফ হি বি নট এপ্ট টু বিট ওভার ম্যাটার্স, যদি সে বিভিন্ন বিষয়বস্তুকে একসঙ্গে মনে রাখতে না পারে, বিট করতে না পারে, জয় করতে না পারে, অ্যান্ড টু কল আপ ওয়ান থিংস টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, এবং কোন একটা জিনিসকে স্মরণ করে সেটাকে দিয়ে অন্য কিছুকে প্রমাণ করতে না পারে, লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেসেস, তাহলে তাকে উকিলদের কেসগুলো, মামলা বিষয়ক জিনিসগুলোকে পড়াও। যদি কেউ বিভিন্ন যে পুরোনো জিনিসকে মনে করে সেইগুলো দিয়ে উদাহরণ দিয়ে কোনো কিছু বিচার করতে না পারে, তাহলে তাকে উকিলদের যে বিভিন্ন মোকদ্দমা হয়েছে সেই কেস বিষয়ক জিনিসগুলো পড়াও। তাহলে উকিলরা কি করে না, যে আমার মক্কেল ওই তারিখে ওই জায়গা ওইখানে ছিল না, তখন এই করছিল, এই যে পুরোনো জিনিসগুলোকে মনে করে এখন উদাহরণ দিচ্ছে, এগুলো উকিলদের কেস থেকে পাওয়া যাবে। যদি কেউ এরকম অনেক ঘটনা মনে করতে না পারে এবং পুরনো তথ্য মনে করে সেগুলোকে বাস্তবে প্রয়োগ করতে না পারে, তাহলে তাকে উকিলদের যেসব কেসগুলো হয়েছে, উকিলরা যেসব কেসগুলো লড়েছেন, মামলা মোকদ্দমার বইগুলো তাদেরকে পড়াতে হবে। সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ এ স্পেশাল রিসিপ্ট, সুতরাং মনের প্রত্যেকটি ত্রুটির জন্য হ্যাভ এ স্পেশাল রিসিপ্ট মানে প্রেসক্রিপশন, অর্থাৎ নিদান, বিশেষ নিদান রয়েছে। যেমন রোগ তার তেমন যেমন ওষুধ আছে, তার মনের যেমন রোগ সেরকম নিদানও রয়েছে, সেরকম বইও রয়েছে। সুতরাং সঠিকভাবে বই পড়ো এবং নিজেকে সুশিক্ষিত করে গড়ে তোলো। পড়াটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে, তাদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।